সো আমি আসলে এই মুহূর্তে আর কথা বাড়তে চাই না। আমার হাতে এই মুহূর্তে আরেকটি মেইল রয়েছে, সেই মেইলটিতে চলে যাব। উনি যেভাবে আমাকে লিখেছেন ঠিক সেভাবেই আমি পড়ার চেষ্টা করছি। ভয়ের শুরু এখানে। শুভেচ্ছা রাতুল ভাই, আশা করি ভালো আছেন। আমি সুজন কুমার বর্মন, ঘটনা লিখছি শৈলকুপা, ঝিনাইদহ থেকে। আপনার অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। 2023 সালের ডিসেম্বর থেকে আপনার ভূতবেলা শুনছি। আজকে আমি প্রথম লিখছি আমার জীবনের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে ভয়ঙ্কর একটি অভিজ্ঞতার কথা। এটা শুধু একটি গল্প নয়, এটি আমার সাথেই ঘটেছিল, সত্যি ঘটেছিল। আজও যখন রাতে বৃষ্টি পড়ে আমি সেই রাতের কথা মনে করি আর আমার গা শিউরে ওঠে। ঘটনাটি ঘটেছিল 2022 সালের জুলাই মাসে। রাত তখন প্রায় 2:45। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আকাশ কালো মেঘে ঢাকা। এমন রাতে সাধারণত কেউ বাইরে বের হয় না, কিন্তু আমার কাছে ফোন আসে আমার বন্ধু রফিকের অবস্থা খুবই খারাপ। সে মারাত্মক অসুস্থ, তার শরীরের জ্বর 104 ডিগ্রি ছাড়িয়েছে। ডাক্তার নাকি তাকে বলেছিলেন ইঞ্জেকশন দিতে হবে আজ রাতেই, না হলে বিপদ বাড়তে পারে। এজন্য ওদের বাড়িতে আর কেউ যাওয়ার মতো না থাকায় আমাকে ফোন করা হয় এবং বাসার কাছাকাছি হওয়ায় আমি ওর বাসায় গিয়ে হাজির হই। রাতুল ভাই, শৈলকুপার সব ফার্মেসি বন্ধ। রাত তখন আনুমানিক 3টা মতন বাজে। একমাত্র একটি দোকান সবসময় খোলা থাকে, সেটি কিছুটা শহর থেকে বাইরে। কোনো উপায় না দেখে আমি আমার পুরনো বাইক নিয়ে রাস্তায় নামলাম। রাস্তায় সোডিয়াম বাতিগুলো বৃষ্টিতে ম্লান জ্বলছিল। শহর নিস্তব্ধ, জনমানবের কোনো চিহ্ন নেই, শুধু বৃষ্টির শব্দ আর আমার বাইক ইঞ্জিনের আওয়াজ। হেডলাইটের আলোয় শুধু বৃষ্টির ছটা আর চকচকে ভেজা রাস্তা দেখা যাচ্ছিল। ইয়ং বয়সে আমাদের সবারই একটা অভ্যাস থাকে, দ্রুত বাইক চালানো। রাস্তা ফাঁকা পেয়ে বাইকের গতি বাড়ালাম। স্পিড তখন 45-এর মতো। আবার খুব বেশি গতি বাড়াচ্ছি না, কারণ চাকা যদি স্লিপ করে। এভাবে কিছু দূর যেতেই হঠাৎ বাইকের হেডলাইটের আলোয় দেখি রাস্তার এক ধারে একজন লোক দাঁড়িয়ে আছে, ছাতা মাথায়, হাত বাড়িয়ে কিছু একটা ইশারা করছে। আমার গাড়ির গতি বেশি থাকায় আমি তাকে অতিক্রম করে যাই। আমি ভাবলাম যদি বৃষ্টির রাতে পরিচিত লোক হয়। এভাবে ঘুরে এলাম। ফিরে আসার পর দেখলাম না, আমি লোকটাকে চিনি না। উনি হাত উঠিয়েছিলেন কিছু দূর সামনে যাওয়ার জন্য। সাধারণত আমি রাত্রেবেলা কাউকে লিফট দেই না, বিশেষ করে এখন আবার ঝড় বৃষ্টি। কিন্তু লোকটার চেহারা এমন করুণ, তাই ভাবলাম হয়তো বিপদে পড়েছে। এক মুহূর্ত থেকে ভাবলাম যাক, হয়তো কেউ অসুস্থ বা জরুরি কোনো কাজে আটকা পড়েছে। মানবিক খাতিরে আমি সিদ্ধান্ত নিই তাকে হেল্প করার। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাবেন দাদা? আমার কণ্ঠস্বরে কিছুটা বিরক্তি আর জিজ্ঞাসা মিশেছিল। লোকটা ভাঙা ভাঙা চাপা গলায় বলল, একটু সামনেই, ওই যে শ্মশানের মোড়টা পর্যন্ত। শ্মশান? বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। এমন মাঝরাতে শ্মশানের মোড়ে কে যাবে, তাও আবার এই ঝড় বৃষ্টির মধ্যে? লোকটার কণ্ঠস্বর শুনেই কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছিল আমার। কিন্তু যেহেতু বাইক থামিয়ে ফেলেছি আর লোকটাকে দেখেও খুব নিরীহ মনে হচ্ছে, তাই আর কিছু না ভেবে বললাম, উঠুন। বাইকটা স্টার্ট দিলাম। লোকটা নিঃশব্দে আমার পেছনে বসলো। ওনার শরীর থেকে কেমন যেন একটা ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ আমার নাকে ভেসে আসছিল, অনেকটা পুরনো শ্যাওলা পড়া বাড়ির মতো। আমি বাইক চালাচ্ছি আর লোকটা একেবারে চুপচাপ আমার বাইকে বসে আছে, কোনো কথাবার্তা নেই। আমি এবার বাইকের আয়নায় দেখার চেষ্টা করলাম ওনার মুখ, কিন্তু অন্ধকার, বৃষ্টি এসবের কারণে স্পষ্ট দেখা যাচ্ছিল না। শুধু অনুভব করছিলাম একটা ঠান্ডা ভারী নিঃশ্বাস আমার পেছনে। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি আমার শরীরে হচ্ছিল, অদ্ভুত একটা শীতলতা আমার পিঠ ছুঁয়ে যাচ্ছিল। শহর ছেড়ে এখন আমি হাইওয়ের দিকে এগোচ্ছি। হাইওয়ের দুপাশে মোটামুটি জঙ্গল মতন কিছু আকাশচুম্বী গাছের সারি রয়েছে, তবে মাঝখান দিয়ে রাস্তাটা একটু বাঁক হয়ে গেছে। বৃষ্টির একটানা শব্দ আর বাইকের ইঞ্জিনের ঘরঘর আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ আমার মনে হলো লোকটা যেন আমার পিঠের খুব কাছে চলে আসছে। একটা অস্বাভাবিক ঠান্ডা বাতাস অনুভব করছিলাম আমার পিঠে, যেন মনে হচ্ছে বরফ ছুঁয়ে আছে।
অস্বস্তি আমার বেড়েই চলেছিল। আমার শির দ্বারা দিয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। আমি বললাম, আপনি শ্মশানে নামবেন তো, অর্থাৎ শ্মশানের মোড়ে? এই কথা বলায় আমার গলাটা যেন কেঁপে উঠল অজান্তে। কোনো উত্তর নেই, বাইকের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই পেছনে। আমি আবার জিজ্ঞেস করলাম, দাদা শুনছেন, আপনি শ্মশানের মোড়ে নামবেন তো? এবারও কোনো উত্তর নেই। আমার মনে হলো আমার কথাগুলো মনে হয় শুনতে ভুল করেছে। বৃষ্টির শব্দের কারণে হয়তোবা তিনি শুনতে পায়নি আমার কথা। আমি বাইকের গতি একটু কমিয়ে দিলাম যেন স্পষ্ট করে আমার কথা শুনতে পায়, কিন্তু বেশ কয়েকবার বলার পরও তার কোনো সাড়া শব্দ পেলাম না। আমার মেরুদণ্ড দিয়ে এবার একটা তীব্র হিমশীতল স্রোত বয়ে গেল। বাইক থামিয়ে পেছনে তাকালাম, কিন্তু কেউ কোথাও নেই, একেবারে খালি। আমার পেছনে কেউ ছিল না। আমার পৃথিবী যেন মুহূর্তের জন্য থমকে গেল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। বাইক থেকে নেমে এদিক ওদিক তাকালাম। বৃষ্টির মধ্যে এই নির্জন হাইওয়েতে এমন একটা ঘটনা, রীতিমতো আমার হাত পা কাঁপছিল, গায়ের লোম সব দাঁড় হয়ে গিয়েছিল। আমি নিশ্চিত আমি লোকটাকে বাইকে তুলেছিলাম, কিন্তু আমি ওর ভেজা পোশাকের গন্ধও পেয়েছিলাম, ওর ভারী নিঃশ্বাস আমি অনুভব করেছিলাম। ওর পোশাকের সাথে সাথে অনুভূতিটা এখনো যেন আমার পিঠে লেগে আছে। তাহলে সে গেল কোথায়? সে কি হাওয়ায় মিলিয়ে গেল, নাকি সে আমার ভ্রম ছিল? কিন্তু ভ্রম তো এতটা বাস্তব হয় কি করে? আমার মাথায় একটুও কাজ করছিল না। বাইকটা সেখানে ফেলে আমি প্রাণপণে দৌড় দিতে শুরু করলাম দিক বেদিক। আমার গন্তব্য, আমার বন্ধুর অসুস্থতা, আমি সব কিছু ভুলে গেলাম। শুধু একটাই চিন্তা, আমার পালাতে হবে, যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে পালাতে হবে আমার। বৃষ্টির মধ্যে দৌড়াতে দৌড়াতে আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল কেউ যেন আমার পেছনে খুব দৌড়ে দৌড়ে আসছে। ওর সাথে ভেজা গন্ধ, সে সাথে নিঃশ্বাসের গন্ধটিও যেন আমার ঘাড়ের কাছে অনুভব করছিলাম। অদৃশ্য হাতের হিমশীতল স্পর্শ আমার জামার কলার ধরে টানছে, এমন একটা অনুভূতি আমার হচ্ছে। প্রতিটি গাছের ছায়া যেন এক একটা অশুভ মূর্তি হয়ে আমাকে তাড়া করছিল। কিছু দূর দৌড়ানোর পর একটা ছোট চায়ের দোকানের ম্লান আলো দেখে আমি স্বস্তি পেলাম। অন্ধকারে যেন একটা আশার আলো আমার বুকের ভেতর জ্বলতে লাগলো। আমি ধুঁকতে ধুঁকতে দোকানে চলে গেলাম। দোকানের ভেতর একজন বৃদ্ধ লোক বসা ছিল, ভাঙাচোরা চেহারা, ক্লান্ত চোখে বিড়ি টানছিলেন। আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বাবা, এমন মাঝরাতে বৃষ্টির মধ্যে এমন দৌড়াচ্ছিস কেন? তোকে দেখে তো মনে হচ্ছে খুব ভয় পেয়েছিস। আমি কোনো মতে আমার সমস্ত ঘটনাগুলো তাকে বললাম। আমার শ্বাস তখনও স্বাভাবিক হয়নি। বৃদ্ধ লোকটা সবকিছু শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। ওনার চোখে কেমন যেন একটা বিষণ্ণতা আর অভিজ্ঞতার ছাপ যেন স্পষ্ট হয়ে উঠল। তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে আমাকে বললেন, বাবা, তুই খুবই ভাগ্যবান, তুই বেঁচে ফিরতে পেরেছিস। তোর মতো এমন অনেকেই এই ঘটনার শিকার হয়ে আর তারা কখনো ফিরে আসেনি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কেন কাকু, কি হয়েছে এমন? এই রাস্তা কি অভিশপ্ত? বৃদ্ধ লোকটা ধীরে ধীরে বলতে শুরু করলো। ওনার কণ্ঠস্বরে যেন একটা গা ছমছমে ভাব ছিল। এই রাস্তা দিয়ে যাতায়াতকারী অনেক লোকই এমন ঘটনার শিকার হয়েছে। এটা ওই শ্মশানের পাশেই ঘটে। আজ থেকে প্রায় 10 বছর আগে ওই শ্মশানে একটা ডোম ছিল, মানে মৃতদেহ সৎকার করার কাজ করতো যিনি। তাকে কে বা কারা নির্মমভাবে খুন করেছিল। লোকটা নাকি খুব খারাপ ছিল। এলাকার এলাকার লোকজনকে নাকি সে বিভিন্নভাবে হেনস্থা করত। যাই হোক, তাকে খুন করে এই রাস্তার পাশেই ফেলে রাখা হয়েছিল। সেদিনও এমন ঝড় বৃষ্টি পড়ছিল, আর তখন থেকেই এই লোকটার আত্মা এই রাস্তায় ঘুরে বেড়ায়। মাঝরাতে বৃষ্টি হলেও নাকি এই রাস্তা দিয়ে অনেক যাতায়াতকারী লোকই তাকে দেখেন এবং সে সেই লোকদের কাছে সাহায্য চায়। যারা গাড়িতে নিয়ে লিফট দেয় তাদের আর কোনো চিহ্ন দেখা যায় না। অনেকে বলে তাদের নাকি ওই শ্মশানের ভেতর টেনে নিয়ে যায় যেখানে মৃতদেহ দাহ করা হয়েছিল তার, বা যেখানে তাকে খুন করা হয়েছিল। এত সব শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। আমার মনে পড়লো লোকটার ভাঙা ভাঙা গলায় একটু আগে আমাকে বলা কথাটা। একটু সামনেই ওই শ্মশানের মোড় পর্যন্ত। আমার গাটা শিউরে উঠল। আমি মৃত আত্মার সাথে এতক্ষণ বাইকে কি করে যাচ্ছিলাম? তার কি উদ্দেশ্য ছিল আমাকেও সেই শ্মশানে ঠেলে নিয়ে যাওয়া? আমি কি তাহলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি? সেদিন সারা রাত ওই চায়ের দোকানে অপেক্ষা করলাম। বৃদ্ধ লোকটা আমাকে চা বানিয়ে খাওয়ালেন। ওনার মুখ থেকে আরও কিছু লোমহর্ষক ঘটনা শুনলাম যা এই রাস্তায় ঘটেছে। এরপর সকাল হওয়ার পর সূর্যের আলোর দেখা পেয়ে আমার বুকে
একটা স্বস্তি নেমে এলো। বৃদ্ধ লোকটা আমাকে জোর করে আরও 1 কাপ চা খাওয়ালেন। তারপর বললেন, কখনো এমন মাঝরাতে শ্মশানের দিকে রাস্তা দিয়ে যাতায়াত করিস না বাবা, আর কাউকে লিফট দিস না, বিশেষ করে এমন নির্জন জায়গায়। আমি কোনো মতো ধন্যবাদ জানিয়ে তখনকার মতো বেরিয়ে পড়লাম এবং আমার বাইকটা যেখানে ফেলে এসেছিলাম সৌভাগ্যবশত সেখানে গিয়ে দেখি আমার বাইকটা ঠিকঠাকই আছে, কিছুই হয়নি। সেই দিনের সেই অভিজ্ঞতা আমার মনে এমনভাবে গেঁথে আছে যে আজও মাঝরাতে বৃষ্টি হয় বা কোনো নির্জন রাস্তা দিয়ে যখনই যাই আমার মনে পড়ে যায় সেই রাতের কথা, সেই ভেজা স্যাঁতস্যাঁতে গন্ধ, সেই ঠান্ডা নিঃশ্বাস আর সেই অদৃশ্য যাত্রীর নীরব উপস্থিতি। একটা অজানা ভয় যেন আমাকে সব সময় তাড়া করে বেড়ায়। এরপর থেকে আমি কখনো মাঝরাতে শ্মশানের দিকে যাই না, আর নির্জন রাস্তায় অজানা কোনো লোককে লিফট দেওয়ার আগে 10 বার করে ভাবি। ওই রাতের ঘটনা আমাকে শিখিয়ে গেছে পৃথিবীর কিছু রহস্য আছে যা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। রাতুল ভাই, এইটুকু সেই রাতে আমার অপার্থিব অভিজ্ঞতা। ভূতবেলা আসরের জন্য প্রথমবার লিখলাম, ভুল ত্রুটি কৃপা করবেন। আমি সুজন কুমার বর্মন, শৈলকুপা, ঝিনাইদহ। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। আমি ওনার কথাতেই আসতে চাই যে পৃথিবীতে এমন কিছু বিষয় ঘটে যায় যেগুলো আসলে বিজ্ঞান বা বাস্তবিক জীবন দিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। ঠিক এমনই একটি চমৎকার ঘটনা আমরা শুনে এলাম, যেটি আমাদেরকে শৈলকুপা, ঝিনাইদহ থেকে লিখে পাঠিয়েছিলেন আমাদের ভূতবেলার একজন শ্রোতা, সুজন কুমার বর্মন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছিলেন, আপনারা আমাদেরকে জানাতে পারেন যে এই ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লেগেছে, এবং ঠিক এই ধরনের ঘটনা বা অভিজ্ঞতা আপনার জীবনেও ঘটেছে কিনা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অথবা আপনি যদি চান আমাদের স্টুডিওতে এসে আপনার ঘটনা শেয়ার করবেন, সেক্ষেত্রে আমাদেরকে মিসড কল দিতে পারেন এই নম্বরে 01713484465। আর যারা চান আপনাদের ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাকে মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। সো এই মুহূর্তে আমার হাতে যে ছোট মেলটি রয়েছে, আমি সেই মেলটিতে যাব, এবং এই ঘটনাটিও আমাদেরকে পাঠিয়েছেন আমাদের ভূতবেলার একজন লিসেনার। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি মোহাম্মদ সাফায়েত হোসেন সীমান্ত। আজকে আর কোনো কথা বাড়াবো না, সরাসরি ঘটনা শুরু করব। ঘটনাটা 2009 সালের। এসএসসি পরীক্ষা শেষ করে বাড়িতে আমার মন টেকছিল না, কোথাও ঘুরতে যাবার ইচ্ছে করছে। এর মধ্যে আমার বন্ধু মাহির আমাকে ফোন দিয়ে বলে, বাড়িতে তো বসে আছিস, চল কোথাও ঘুরতে যাওয়া যাক। এই কথা শোনা মাত্র আমি খুশি হলাম। বললাম, কোথায় যাবে? ও আমাকে বলে, তাহলে আমার নানা বাড়িতেই যাওয়া যাক। আমি ওর কথায় রাজি হয়ে গেলাম। সে বলল যে আগামী পরশু রওনা করছি আমরা। তারপর কথা শেষ করে আমি ব্যাগ গোছাতে শুরু করলাম। তো যথাসময়ে আমরা রওনা হলাম মাহিরের নানা বাড়ির দিকে। বাড়িতে গিয়ে প্রথম 2 দিন ভালোই কাটালাম, কিন্তু তৃতীয় দিন মাহিরের খালা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। আমরা সবাই মিলে তাকে হাসপাতালে ভর্তি করালাম। এরপর আবার মাহিরের নানা বাড়িতে ফিরে এলাম। তার পরের দিন সন্ধ্যায় একা একা ভালো লাগছিল না, তাই বাজারের দিকে গেলাম। একটা চায়ের দোকানে বসে চা খেতে খেতে মাহির আমাকে ফোন দিয়ে বলল, আমরা সবাই হাসপাতালে যাচ্ছি, আর আমাদের একটু আসতে দেরি হবে, তুই কি যাবি আমাদের সাথে? খালা আবার অসুস্থ হয়েছে। আমি ওকে বললাম, না তোরা যা, আমি যাব না, তবে দরজাটা খোলা রাখিস। এই কথাটা বলে ফোনটা কেটে দিলাম। এর কিছুক্ষণ পর আমি বাড়ির দিকে রওনা দিলাম। রাত প্রায় তখন 9:30 মতন বাজে। বাড়িতে এসে দেখি বাড়িটা স্তব্ধ এবং কোনো সারা শব্দ নেই। ঘরের কাছে এসে দেখি ঘরের মধ্যে কোনো আলো জ্বলছে না। আমি আবার মাহিরের কাছে ফোন করলাম এবং বললাম, কিরে ঘরে তো অন্ধকার কেন, কোনো বাতি জ্বালিয়ে রাখিসনি? ভাইরা আমাকে বলল, আমরা সবাই এসেছি বলে বাতিটা অফ করে রেখে এসেছি, তুই ঘরে ঢুকে বাতিটা জ্বালাস। এরপর আমি ঘরে ঢুকে বাতিটা জ্বালালাম এবং তখন একা একা ভাল লাগছিল না, তাই ফোনে গেম খেলতে লাগলাম। মাহিরের ফেরার অপেক্ষা করতে লাগলাম। যখন রাত 12টা মতন বাজে, তখন দরজায় ঠক ঠক আওয়াজ শুনতে পেলাম। মনে মনে ভাবলাম হয়তোবা মাহিরটা ফিরে এসেছে, তাই ফোনটা রেখে দরজা খুলতে চলে গেলাম। কিন্তু দরজা খোলার পর দেখি সেখানে কেউ নেই এবং
ঘরের মধ্যে একটা চেয়ারের শব্দ পেলাম। এই সব কিছু মিলে আমার কেমন যেন একটা ভয় ভয় কাজ করছিল। তখন বাইরে গিয়ে দেখলাম বাইরে কাউকে পেলাম না। তো অনেকক্ষণ ভাবলাম যে হয়তো আমার ভুল ধারণা, তাই রুমের দরজা লাগিয়ে আমি ঘরে এসে ঘুমানোর চেষ্টা করলাম। তখনও জানালাটা খোলাই ছিল ঘরের। জানালার দিকে তাকাতে দেখলাম মাহিরের খালার মতো কেউ যেন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে দেখার সাথে সাথে আমি ভয় পেয়ে গেলাম এবং বললাম, কে? কিন্তু কোনো উত্তর পেলাম না। এরপর আমি বাইরে গিয়ে দেখার চেষ্টা করলাম উনি আসলে কে। কিন্তু বাইরে গিয়ে দেখলাম একটা সাদা কাপড় পরা একজন মহিলা মাহিরের নানা বাড়ির দিক থেকে বাজারের দিকে হেঁটে যাচ্ছে। আমি পেছন পেছন যাওয়া শুরু করলাম। এক পর্যায়ে দেখলাম আমার চোখের সামনে থেকে মহিলাটা উধাও। মহিলাটা কোথাও নেই। তখনই ভয়ে ভয়ে চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড়াতে শুরু করলাম। বাড়িতে এসে কোনো মতে রাতটা কাটিয়ে দিলাম। সকালে উঠে দেখি মাহির হাসপাতাল থেকে এসেছে। এরপর মাহির আমাকে বলল, একটা খারাপ খবর আছে। আমি বললাম, কি হয়েছে? মাহির তখন আমাকে বলে, কাল রাতে আমার খালা মারা গেছে রে। এই কথাটা শোনা মাত্রই আমার যেন গাটা শিউরে উঠল। তাহলে আমি কি কাল রাতে মাহিরের খালাকে দেখলাম? যে জানালার কাছে এসে দাঁড়িয়েছিল সে কি সত্যি মাহিরের খালা ছিল? আমিও তাকে কালকের ঘটনাটা খুলে বললাম। এরপর মাহিরের খালার বাড়িতে গেলাম। মাহিরের খালার লাশটা এখনও বন্ধ করে রাখা হয়েছিল। এই ঘরটা অনেকেই খোলার চেষ্টা করেছিল কিন্তু পারছিল না। এরপর একজন বড় ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হলো, আর বলা হলো ইমাম সাহেব দরজাটা খুলে দিন। ইমাম সাহেব কি যেন কিছু বলছিলেন এবং কিছু দোয়া পড়ার পর দরজায় ফু দিলেন, আর দরজাটার উপর থেকে একটা হাত রাখতেই দরজাটা খুলে গেল। এরপর আমি কাল রাতের ঘটনাটা ইমাম সাহেবের সাথে শেয়ার করলাম যে আমি কালকে মাহিরের খালার মতো কাউকে দেখেছি একজনকে। ইমাম সাহেব বললেন, মানুষ মৃত্যুর পর বদ্ধ ঘরে থাকলে এরকমই হতে পারে, সে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করে। এরপর ইমাম সাহেবের কাছ থেকে আমি পানি পড়া নিলাম। এরপর মাহিরের খালার বাড়ি থেকে নানা বাড়িতে ফিরে এসে রাতে সবাই গভীর ঘুমেছিল। তখন আমি স্বপ্নে আবারও সেই অবয়বটিকে দেখলাম। তার ভয়ানক চেহারা দেখে আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়লাম। এরপর মাহির আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তারপর আমি কাল রাতের মতো আজকেও তোর খালাকে দেখেছি এই কথাটি তাকে জানালাম। এরপর দিন মাহিরের খালা বাড়িতে গেলাম এবং মাহিরের খালার কবর জিয়ারত করলাম। তারপর বাড়িতে ফিরে এসেছি। তারপর থেকে আর কোনোদিন মাহিরের খালার বাড়িতে যাইনি। রাতুল ভাই, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। গত সপ্তাহে পরীক্ষার কারণে ঘটনা দিতে পারিনি। নাম মোহাম্মদ সাফায়েত হোসেন সীমান্ত, ঘোড়াবন্ধা চৌরাস্তা বাজার, পলাশবাড়ি। ভয়ের শুরু এখানে। এই মুহূর্তে আমি আর কথা বলতে চাই না, আমার কাছে থাকা সেই ভয়ঙ্কর ঘটনাটিতে চলে যেতে চাই, যেটি আমাদেরকে পাঠিয়েছেন একজন লিসেনার। সো উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি ভালো আছেন। প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প শুনতে আমার বেশ ভালো লাগে। বন্ধুরা, আজকের এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রংপুর জেলার পালিচড়া বাজারের মিয়ারপাড়া গ্রাম থেকে মোহাম্মদ আব্দুল্লাহ। আর এই ঘটনাটি ঘটেছিল তার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর এক ভাইয়ের সাথে। তো চলে যাওয়া যাক মূল ঘটনায়। ঘটনাটি ঘটেছিল 2019 সালের মাঝের দিকে। আব্দুর রহমান তখন কলেজে পড়াশোনা করত। সেই সুবাদে সে একটি হোস্টেলে থাকতো, আর যে কলেজে পড়তো সেটা রংপুরের খুব বিখ্যাত একটা কলেজ। একবার তার বাড়ি থেকে ফোন আসে, তখন সে কলেজের ক্যাম্পাসেই ছিল। ফোনটি রিসিভ করলো এবং একটা সময় জানতে পারে তার নানি অসুস্থ, এবং সে তাকে দেখার উপক্রম থেকে সে চায় সে বাসায় ফিরবে। এবার কলেজ সুপারের কাছ থেকে 3-4 দিনের ছুটি নেয় সে যখন বাস স্ট্যান্ডে যায় তখন রাত প্রায় 9টা। কিছুক্ষণ অপেক্ষার পরে একটা বাসে ওঠে এবং একটি সিটে বসে পড়ে। কিছুক্ষণ পর তার পাশে একজন লোক এসে বসে। আব্দুর রহমানকে বলে, ভাই একটু সরবেন। আব্দুর রহমান একটু সরে বসে। লোকটির বসার এক পর্যায়ে আব্দুর রহমানের হাতের সাথে তার হাতটা লেগে যায় এবং সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ পর বাসটি রওনা দেয়। যাত্রাপথে লোকটি আব্দুর রহমানকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। ওনার প্রথম প্রশ্নটি ছিল এরকম, আপনার নানার নাম কি করিম মিয়া? আব্দুর রহমান বলে, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? লোকটি বলল, আপনার নানার সাথে আমার আগে প্রায়ই দেখা হতো।
বেশ কয়েক বছর হলো দেখা হচ্ছে না। আব্দুর রহমান লোকটিকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার নাম কি? লোকটি বলল, আমার নাম তাজুল। এর কিছুক্ষণ পর তাজুল আবার আব্দুর রহমানকে জিজ্ঞাসা করলো, আপনি কি ভূত প্রেত বিশ্বাস করেন? মোটামুটি অপ্রস্তুত হয়ে আব্দুর রহমান বলল, না, আমি ভূতে বিশ্বাস করি না। তখন তাজুল বলল, একটি গল্প বলি, শুনবেন? হয়তো এই গল্প শুনে আপনার ভূত প্রেতে বিশ্বাস হতে বাধ্য। তো এরপর আব্দুর রহমান হ্যাঁ সূচক কথা বললেন এবং তারপর সেই লোক গল্প বলা শুরু করল। আপনাদের গ্রামে বাঁশঝাড় আছে না? আমি হ্যাঁ সূচক উত্তর দেই। গ্রামের লোকেরা বলে, ওই বাঁশঝাড়ে নাকি একটা মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। এর আসল কারণ হলো, অনেক বছর আগে ওই গ্রামের একটি মেয়ে ছিল, মেয়েটি বেশ সুন্দর ছিল। স্কুলে যাওয়ার সময় ওই পাশের এলাকার বখাটে ছেলেরা মেয়েটিকে বিরক্ত করত। একবার এক বখাটে ছেলে ওই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় এবং মেয়েটি ছেলেটিকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন ওই বখাটে ছেলেটি আরও কয়েকজন বখাটে ছেলে মিলে ওই মেয়েটিকে ধরে নিয়ে যায় এবং ওই বাঁশঝাড়ে মেয়েটিকে হত্যা করে ফেলে রাখে। এরপর থেকেই মাঝে মধ্যে ওই মেয়েটির আত্মা বাঁশঝাড়ে ঘুরে বেড়াতে দেখা যায় এবং কোনো ছেলে বাঁশঝাড়ের রাস্তা দিয়ে একা গেলেই ওই মেয়ের আত্মাটি ওই ছেলেকে মেরে ফেলে। এই গল্পটি শুনে আব্দুর রহমান কিছুটা ভয় পায়। এরপর যখন বাসটি থামে তখন ঘড়িতে সময় 12টা। আব্দুর রহমান ভয় পাচ্ছিল। চলুন আমরা একসাথে বাসায় যাই। তাজুল বললেন, চলো যাই, একই রাস্তায় তো বাসা। আব্দুর রহমান সামনে সামনে হাঁটছে এবং তার পেছনে ছিল সেই তাজুল ইসলাম। যখন তারা হাঁটতে হাঁটতে সেই বাঁশঝাড়ের কাছাকাছি আসে তখন আব্দুর রহমান একটা কথা বলতে যাবে, এজন্য পেছনে ফিরে দেখে, কিন্তু পেছনে ফিরে এসে অবাক হয়ে যায়, কারণ তার পেছনে যে লোকটি ছিল সেই তাজুল, তিনি সেখানে ছিলেন না। আব্দুর রহমানের পুরো শরীর যেন ভয়ে শিউরে উঠল। বাঁশঝাড়ের দিকে চোখ পড়তে এসে দেখল কোনো একটা অবয়ব দাঁড়িয়ে আছে, তার চোখগুলো জ্বলজ্বল করছে। এটা দেখে আব্দুর রহমান ভয়ে নানাবাড়ির দিকে দৌড় দিতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে তার নানাবাড়ির কাছাকাছি চলে আসে এবং হাঁপাতে থাকে। দরজার সামনে এসে অনেক জোরে জোরে ডাকতে থাকে। এরপর তার নানা এসে তার দরজা খুলে দেয়। তাকে হাঁপাতে দেখে জিজ্ঞাসা করে, কিরে তুই এত হাঁপাচ্ছিস কেন? আব্দুর রহমান বলে, না কিছু না। এরপর আব্দুর রহমান ঘরের ভিতর গেল এবং সেখানে গিয়ে প্রথমে তার নানিকে দেখতে পেল। তার নানি এখন কিছুটা সুস্থ। এরপর সে আর কোনো কথা না বলে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে গেল। রাত তখন 3টা। কোনো একটা ফিসফিস শব্দে আব্দুর রহমানের ঘুম ভেঙে গেল। সে লক্ষ্য করলো তার খাটের নিচ থেকে ফিসফিস একটা শব্দ ভেসে আসছে। সে সাহস করে খাটের নিচের দিকে তাকালো এবং দেখতে পেল সেই মেয়েটি যাকে সে সেই বাঁশঝাড়ে দেখেছিল। তার চোখ দিয়ে রক্ত পড়ছিল এবং হঠাৎ করে এক লাফে সে আব্দুর রহমানের বিছানার উপর উঠে আসে এবং সাথে সাথে আব্দুর রহমান চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তার চিৎকার শুনে বাড়ির সবাই তার রুমে চলে আসে। এরপর তার নানা আব্দুর রহমানকে বলে, এই তোর কি হয়েছে রে? তুই চিৎকার দিচ্ছিস কেন? কি হয়েছে তোর? এরপর আব্দুর রহমান তার নানাকে সবকিছু খুলে বলে এবং তার পরদিন আব্দুর রহমানের নানা তার এলাকার একজন হুজুরকে তার বাড়িতে নিয়ে আসলেন। হুজুর আব্দুর রহমানের কাছ থেকে সব ঘটনা শুনলেন। তিনি বললেন, তুমি অনেক ভাগ্যবান ব্যক্তি। তুমি যার সাথে বাসে করে এসেছো সে গত বছর একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং তখন থেকে সে বিভিন্ন বিষয়ে স্থানীয় লোকজনদেরকে সাবধান করে। সে কখনো কারো ক্ষতি করে না। এ যদি তোমাকে এই ঘটনাটি না বলতো তাহলে তুমি নিশ্চয়ই ওই মেয়েটির দিকে যেতে এবং মেয়েটি তোমার কোনো একটা ক্ষতি করতে পারত। আমি তোমাকে একটি তাবিজ দিচ্ছি, এটি নাও। এরপর আব্দুর রহমান হাত বাড়িয়ে তাবিজটি নেয় এবং হুজুর বলে, এ নাও, এক গ্লাস পানি পড়া দিচ্ছি, এটা খেয়ে নাও। আশা করি তোমার সাথে এই ধরনের ঘটনা আর ঘটবে না। তো রাতুল ভাই, এই ছিল আমার ঘটনা। পরের সপ্তাহে আরও একটি ঘটনা পাঠাবো ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জানাই রেডিও সরাবেলা 98.8 FM এবং রাতুল ভাই আপনাকে। আমার বাড়ি রংপুর জেলার পালিছাড়া বাজারের মিয়াপাড়া। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আশা করি ভালো আছেন। প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প শুনতে এবং দেখতে আমার বেশ ভালো লাগে। বন্ধুরা, আজকের এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রংপুর জেলার পালিচড়া বাজারের মিয়ারপাড়া গ্রাম থেকে মোহাম্মদ আব্দুল্লাহ। আর এই ঘটনাটি ঘটেছিল তার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর ভাইয়ের সাথে। তো চলে যাওয়া যাক মূল ঘটনায়। ঘটনাটি ঘটেছিল 2019 সালের মাঝের দিকে। আব্দুর রহমান তখন কলেজে পড়াশোনা করত। সেই সুবাদে সে একটি হোস্টেলে থাকতো, আর যে কলেজে পড়তো সেটা রংপুরের খুব
বিখ্যাত একটা কলেজ। একবার তার বাড়ি থেকে ফোন আসে, তখন সে কলেজের ক্যাম্পাসেই ছিল। ফোনটি রিসিভ করলো এবং একটা সময় জানতে পারে তার নানি অসুস্থ, এবং সে তাকে দেখার উপক্রম থেকে সে চায় সে বাসায় ফিরবে। এবার কলেজ সুপারের কাছ থেকে 3-4 দিনের ছুটি নেয় সে যখন বাস স্ট্যান্ডে যায় তখন রাত প্রায় 9টা। কিছুক্ষণ অপেক্ষার পরে একটা বাসে ওঠে এবং একটি সিটে বসে পড়ে। কিছুক্ষণ পর তার পাশে একজন লোক এসে বসে। আব্দুর রহমানকে বলে, ভাই একটু সরবেন। আব্দুর রহমান একটু সরে বসে। লোকটির বসার এক পর্যায়ে আব্দুর রহমানের হাতের সাথে তার হাতটা লেগে যায় এবং সঙ্গে সঙ্গে আব্দুর রহমানের সমস্ত শরীর ঠান্ডা হয়ে যায়। কিছুক্ষণ পর বাসটি রওনা দেয়। যাত্রাপথে লোকটি আব্দুর রহমানকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে। ওনার প্রথম প্রশ্নটি ছিল এরকম, আপনার নানার নাম কি করিম মিয়া? আব্দুর রহমান বলে, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? লোকটি বলল, আপনার নানার সাথে আমার আগে প্রায়ই দেখা হতো, বেশ কয়েক বছর হলো দেখা হচ্ছে না। আব্দুর রহমান লোকটিকে জিজ্ঞাসা করলো, ভাই আপনার নাম কি? লোকটি বলল, আমার নাম তাজুল। এর কিছুক্ষণ পর তাজুল আবার আব্দুর রহমানকে জিজ্ঞাসা করলো, আপনি কি ভূত প্রেত বিশ্বাস করেন? মোটামুটি অপ্রস্তুত হয়ে আব্দুর রহমান বলল, না, আমি ভূতে বিশ্বাস করি না। তখন তাজুল বলল, একটি গল্প বলি, শুনবেন? হয়তো এই গল্প শুনে আপনার ভূত প্রেতে বিশ্বাস হতে বাধ্য। তো এরপর আব্দুর রহমান হ্যাঁ সূচক কথা বললেন এবং তারপর সেই লোক গল্প বলা শুরু করল। আপনাদের গ্রামে বাঁশঝাড় আছে না? আমি হ্যাঁ সূচক উত্তর দেই। গ্রামের লোকেরা বলে, ওই বাঁশঝাড়ে নাকি একটা মেয়ের আত্মা ঘুরে বেড়ায়। এর আসল কারণ হলো, অনেক বছর আগে ওই গ্রামের একটি মেয়ে ছিল। মেয়েটি বেশ সুন্দর ছিল। স্কুলে যাওয়ার সময় ওই পাশের এলাকার বখাটে ছেলেরা মেয়েটিকে বিরক্ত করত। একবার এক বখাটে ছেলে ওই মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় এবং মেয়েটি ছেলেটিকে একটা থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন ওই বখাটে ছেলেটি আরও কয়েকজন বখাটে ছেলে মিলে ওই মেয়েটিকে ধরে নিয়ে যায় এবং ওই বাঁশঝাড়ে মেয়েটিকে হত্যা করে ফেলে রাখে। এরপর থেকেই মাঝে মধ্যে ওই মেয়েটির আত্মা বাঁশঝাড়ে ঘুরে বেড়াতে দেখা যায় এবং কোনো ছেলে বাঁশঝাড়ের রাস্তা দিয়ে একা গেলেই ওই মেয়ের আত্মাটি ওই ছেলেকে মেরে ফেলে। এই গল্পটি শুনে আব্দুর রহমান কিছুটা ভয় পায়। এরপর যখন বাসটি থামে তখন ঘড়িতে সময় 12টা। আব্দুর রহমান ভয় পাচ্ছিল। চলুন আমরা একসাথে বাসায় যাই। তাজুল বললেন, চলো যাই, একই রাস্তায় তো বাসা। আব্দুর রহমান সামনে সামনে হাঁটছে এবং তার পেছনে ছিল সেই তাজুল ইসলাম। যখন তারা হাঁটতে হাঁটতে সেই বাঁশঝাড়ের কাছাকাছি আসে তখন আব্দুর রহমান একটা কথা বলতে যাবে, এজন্য পেছনে ফিরে দেখে, কিন্তু পেছনে ফিরে এসে অবাক হয়ে যায়, কারণ তার পেছনে যে লোকটি ছিল সেই তাজুল, তিনি সেখানে ছিলেন না। আব্দুর রহমানের পুরো শরীর যেন ভয়ে শিউরে উঠল। বাঁশঝাড়ের দিকে চোখ পড়তে এসে দেখল কোনো একটা অবয়ব দাঁড়িয়ে আছে, তার চোখগুলো জ্বলজ্বল করছে। এটা দেখে আব্দুর রহমান ভয়ে নানাবাড়ির দিকে দৌড় দিতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে তার নানাবাড়ির কাছাকাছি চলে আসে এবং হাঁপাতে থাকে। দরজার সামনে এসে অনেক জোরে জোরে ডাকতে থাকে। এরপর তার নানা এসে তার দরজা খুলে দেয়। তাকে হাঁপাতে দেখে জিজ্ঞাসা করে, কিরে তুই এত হাঁপাচ্ছিস কেন? আব্দুর রহমান বলে, না কিছু না। এরপর আব্দুর রহমান ঘরের ভিতর গেল এবং সেখানে গিয়ে প্রথমে তার নানিকে দেখতে পেল। তার নানি এখন কিছুটা সুস্থ। এরপর সে আর কোনো কথা না বলে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে গেল। রাত তখন 3টা। কোন একটা ফিসফিস শব্দে আব্দুর রহমানের ঘুম ভেঙে গেল। সে লক্ষ্য করলো তার খাটের নিচ থেকে ফিসফিস একটা শব্দ ভেসে আসছে। সে সাহস করে খাটের নিচের দিকে তাকালো এবং দেখতে পেল সেই মেয়েটি যাকে সে সেই বাঁশঝাড়ে দেখেছিল। তার চোখ দিয়ে রক্ত পড়ছিল এবং হঠাৎ করে এক লাফে সে আব্দুর রহমানের বিছানার উপর উঠে আসে এবং সাথে সাথে আব্দুর রহমান চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তার চিৎকার শুনে বাড়ির সবাই তার রুমে চলে আসে। এরপর তার নানা আব্দুর রহমানকে বলে, এই তোর কি হয়েছে রে? তুই চিৎকার দিচ্ছিস কেন? কি হয়েছে তোর? এরপর আব্দুর রহমান তার নানাকে সবকিছু খুলে বলে এবং তার পরদিন আব্দুর রহমানের নানা তার এলাকার একজন হুজুরকে তার বাড়িতে নিয়ে আসলেন। হুজুর আব্দুর রহমানের কাছ থেকে সব ঘটনা শুনলেন। তিনি বললেন, তুমি অনেক ভাগ্যবান ব্যক্তি। তুমি যার সাথে বাসে করে এসেছো সে গত বছর একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং তখন থেকে সে বিভিন্ন বিষয়ে স্থানীয় লোকজনদেরকে সাবধান করে। সে কখনো কারো ক্ষতি করে না। এ যদি তোমাকে এই ঘটনাটি না বলতো তাহলে তুমি নিশ্চয়ই ওই মেয়েটির দিকে যেতে এবং মেয়েটি তোমার কোনো একটা ক্ষতি করতে পারত।
আমি তোমাকে একটি তাবিজ দিচ্ছি, এটি নাও। এরপর আব্দুর রহমান হাত বাড়িয়ে তাবিজটি নেয় এবং হুজুর বলে, এ নাও, এক গ্লাস পানি পড়া দিচ্ছি, এটা খেয়ে নাও, আশা করি তোমার সাথে এই ধরনের ঘটনা আর ঘটবে না। তো রাতুল ভাই, এই ছিল আমার ঘটনা। পরের সপ্তাহে আরও একটি ঘটনা পাঠাবো ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জানাই রেডিও সরাবেলা 98.8 FM এবং রাতুল ভাই আপনাকে। আমার বাড়ি রংপুর জেলার পালেছাড়া বাজারের মিয়াপাড়া। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। প্রথম ঘটনাটি আপনাদের কার কাছে কেমন লাগলো? আমার কাছে বেশ ভালো লেগেছে এবং বেশ ভয়ের ছিল ঘটনাটি। যেমন এখন বৃষ্টি হচ্ছে, ধরুন আপনি একা একা বাসায় ফিরছেন আপনার প্রতিদিনের কাজ ছেড়ে, ঘড়িতে এখন 9:16। হতে পারে কোনো একটা ফাঁকা রোডে আপনি একা একা যাচ্ছেন এবং দূর থেকে দেখতে পেলেন কেউ একজন আসছে, এত কাছে আসতে দেখতে পেলেন সেটি একটি নারী অবয়ব এবং তার চোখগুলো জল করছে, অথবা ওনার ভাষ্য মতে রক্ত পড়ছে তার চোখ দিয়ে। তো এমন একটা দৃশ্য যদি আপনার সাথে ঘটতো, আপনার কেমন লাগতো? এবং উনি আরেকটি ঘটনার শেষ অংশে বললেন যে উনি যখন বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লেন এবং মাঝ রাতের দিকে উনি এক্সপ্লোর করেন যে ওনার বিছানার নিচ থেকে একটা ফিসফিসানির শব্দ আসছে। তো এরকম শব্দ হলে আপনারা কি করতেন? এই তথ্যগুলো কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন। সো দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্বর্ণা জাহান, উনি লিখেছেন, হাই হ্যালো, আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি আরিফুল ইসলাম নাহিদ। আশা করি ভালো আছেন। আমার পক্ষ থেকে রাতুল ভাই এবং রেডিও সরাবেলাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমার বিশ্বাস আজকে ভূতবেলা বেশ দারুণভাবে জমে উঠবে। আজকের এই ঘটনাটি আমার এলাকার একজনের কাছ থেকে শোনা। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। রাতুল ভাই, দুনিয়াতে এমন কিছু রহস্যময় এবং ভয়ঙ্কর জায়গা রয়েছে যেগুলোতে আমাদের কখনোই যাওয়া উচিত নয়। ঘটনার শুরুতেই বলতে চাই, এখানে রিচুয়াল বলে একটা শয়তানি জাদুর ধাপ বা অন্ধকার পদ্ধতিকে বোঝানো হয়েছে। সিলেটের জৈন্তাপুরের এক গহীন পাহাড়ি অঞ্চলের ঘটনা এটি। 2013 সালের মার্চ মাসে কয়েকজন ছাত্র ঘুরতে যায় সিলেটের কাছাকাছি অবস্থিত ভাঙাদিঘি নামক এক জায়গায়। স্থানীয় লোকজন ওই জায়গাটি এড়িয়ে চলে, কারণ দিঘির পাড়ে নাকি মাঝে মধ্যে এক অদ্ভুত মহিলাকে দেখা যায়, যার গায়ের রং কালো, চোখের সাদা অংশ নেই, কেবল লাল টকটকে। তাদের সেই বন্ধুর গ্রুপের মধ্যে একজনের নাম ছিল রিফাত। রিফাতের একটা সমস্যা ছিল, সে সবসময় অদ্ভুত যেসব বিষয় আছে সেগুলো নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করত। আর সেই চেষ্টা একদিন তাকে নিয়ে গেল সেই রিচুয়ালে, যার খেসারত আজও তাকে দিতে হচ্ছে এবং কেউ এই বিষয়টা ভুলতে পারেনি। স্থানীয় কিছু পুরনো লোক বলতো ওই ভাঙা দিঘির নিচে নাকি একটা পাথরের ঘর আছে, যেখানে 100 বছর আগে কালো জাদুর সাধনায় মানুষকে বলি দেওয়া হতো। তারা বলতো সেই জায়গায় দাঁড়ালেই শরীরে কাটা দেয় না, বরং মানুষের শরীর হালকা হয়ে যায়, কারণ মানুষের আত্মা শরীর থেকে বের হতে যায় তখন। রিফাত এসব কথা শুনে তাদের বন্ধুদেরকে বলছিল, এসব গুজব, আমি ওখানে একাই যেতে পারবো, আমার কিছুই হবে না। সেদিন রাতে রিফাত প্রায় রাত 1টার দিকে দিঘির পাড়ে একা একা ঘোরাঘুরি করছিল। পানির দিকে তাকিয়ে হঠাৎ দেখতে পেল পানির উপর দিয়ে কেউ একজন হেঁটে আসছে। চুল পেট অব্দি লটপট করছে, আর তার হাতে একটা বোতল, আর সেই বোতলের মধ্যে একটা হাতের অংশ মতো বোঝা যাচ্ছে। রিফাত তখন ভয় পেয়ে ছুটে পালাতে চায়, কিন্তু পেছন থেকে কিছু একটা তাকে আটকে ধরে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিছুক্ষণ পর সে অনুভব করতে পারে তাকে ফিসফিস করে কিছু একটা বলা হচ্ছে। কথাটা ছিল এরকম, তুই তো এলি, এখন তোকে দিতেই হবে। পরদিন সকালে তার বন্ধু রানা নিখোঁজ হয়ে যায়। তাকে পাওয়া যায় ওই দিঘির পাড়ে, গলা কাটা, মুখে শিঙের খোঁচা ঢোকানো, আর বুকের মাঝে রক্ত দিয়ে লেখা, আমার রিচুয়াল শুরু হয়েছে। রিফাত তখন চুপচাপ, কিন্তু রাতে সে ডায়েরিতে লিখে রেখেছিল, আমি রাতে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুমের মধ্যে আমার পেছনে কেউ একজন দাঁড়িয়েছিল। তারা বলল,
যদি আমি শুনতে চাই তাহলে আমাকে দিতে হবে আরও রক্ত। আমি রাজি হয়ে গেছি। তারপর থেকে রিফাত কেমন যেন বদলে যায়। একেই তাদের এক বন্ধুর নিখোঁজ হওয়ার সংবাদ, তার মধ্যে রিফাতের এরকম পরিবর্তন। সে একা একা বসে থাকতো, রাত নেই দিন নেই। তো একদিন রাত 3:15 সে দিঘির দিকে একা একা হাঁটতে শুরু করলো, আর ফিসফিসে গলায় বলতে লাগলো, আজ একটার প্রাণ নেব। এক রাতে রিফাত নিজেই বলল তার বন্ধুকে, মানুষের রক্ত যত তাজা হয়, বান ততই শক্তিশালী হয়। তারপর দিন রিফাত নিখোঁজ হয়। প্রায় 3 দিন কোনো খোঁজ খবর পাওয়া যায় না তার। তো এভাবেই বেশ কিছুদিন চলতে থাকে। প্রথম 2 দিন ভালোই যায়, এবং তৃতীয় দিনের মাথায় রিফাতকে পাওয়া যায় সেই দিঘির নিচে, সেই পাথরের ঘরের কাছে, যেখানে সে পাথরের ওপর দাঁড়িয়েছিল আর ওর হাতে ছিল একটা ছুরি, এবং ওই পাথরের পাশে ছিল 3 জনের মৃতদেহ, যাদের পেটে রক্ত দিয়ে আরবি ভাষায় কিছু অদ্ভুত শব্দ লেখা ছিল। ওই রিফাতের শেষ রিচুয়ালটি ছিল নিজের আত্মাকে উৎসর্গ করা। সে চেয়েছিল অমর বান বেঁধে। তার দরকার ছিল শুদ্ধ আত্মা, তাই সে বেছে নেয় তার নিজের ছোট বোনকে। সেদিন সে তার ঘরে আলো বন্ধ করে একটা মোমবাতি জ্বালায়, কিন্তু রিচুয়াল সম্পূর্ণ হওয়ার আগেই তার মা ঘরে ঢুকে পড়ে, আর সেই মুহূর্তেই সব বাতি নিভে যায়। এবং তারপর রিফাত কেমন যেন পাগল হয়ে যায়, এবং তাকে বেঁধে রাখা হয় পাশের রুমে। সে কারো চোখে তাকাতে পারে না, কারণ তার চোখে কেবল অদ্ভুত কিছু একটা দেখা যায়। তার ঘরের দেয়ালে কেবল একটাই বাক্য লেখা ছিল, রক্ত খালি হয় কিন্তু আত্মা বন্দী থাকে। যে রিচুয়াল শুরু করে সে মরে না, সে অন্য শরীর খোঁজে নেয়। এরপর তার সাথে কি হয়েছিল তা আজও রহস্য হয়ে আছে। এরপর রিফাতের ঘরে তার মাথাবিহীন দেহ পড়েছিল, এবং মেঝেতে লেখা ছিল, আমাকে ডাকিস না, ডাকলে এই পরিণাম হবে। আজও ভাঙা দিঘির পাড়ে মাঝে মাঝে দেখা যায় একটা ছায়া দাঁড়িয়ে আছে, যার হাতে একটা কাচের শিশি, এবং তাতে 3টে কাটা হাতের আঙুল। আর পাশ দিয়ে যাওয়ার সময় কানে শোনা যায়, তুই রক্ত দিতে পারবি নাকি তুই পরবর্তী বলি হবি। তো রাতুল ভাই, এই ছিল আমার ঘটনা। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি নাহিদ। বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয় শুরু এখানেই। চমৎকার একটা ঘটনা আমরা পড়ে এলাম। এই ঘটনাটি কার কাছে কেমন লাগলো আপনারা আমাদেরকে জানাতে পারেন। যারা ফেসবুক লাইভে দেখছেন আমাদেরকে, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে একটা করে শেয়ার করবেন। আর আরেকটি বিষয়, এরকম ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে বা আপনি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনার সঙ্গে ঘটে যাওয়া অথবা আপনার জানার সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটি আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeela@gmail.com। দেখতে পাচ্ছি আমাদের সাথে একেবারে শুরুতেই যুক্ত হয়েছেন খন্দকার মেহেদী হাসান মানু। উনি লিখেছেন, ঢাকা থেকে যুক্ত আছি, শেষ পর্যন্ত থাকবো। থ্যাংক ইউ। গাজীপুর থেকে আমাদেরকে দেখছেন মোহাম্মদ রাশেদ প্রধান, লিখেছেন আমাদেরকে এমডি হাসান। তারপর লিখেছেন, বৃষ্টি হাসপাতাল বালুয়া থেকে শুনছি, মামতো ভাই তৌশিদ আর বরিন মিলে। এরপর আমাদের সাথে ছিলেন শামীম আহমেদ। হ্যালো রাতুল ভাই, আমি শুনছি খেয়াঘাট থেকে, আমার বন্ধুরা তাদের বাড়িতে থেকে শুনছে, সম্পদ এবং সোহাগ। লিখেছেন আমাদেরকে বাইজিদ সরকার, খামার বোয়ালি থেকে শুনছি বাইজিদ। প্রথম কমেন্ট করলাম। লিখেছেন আমাদেরকে সাইফুল ইসলাম, রাতুল ভাই শুনছি ঘোড়াপান্থা চৌরাস্তা থেকে। আবির ছিলেন আমাদের সাথে মুন্সিপাড়া থেকে, লিখেছেন রাতুল ভাই চালিয়ে যান, শেষ পর্যন্ত সাথে থাকবো। মনোয়ার হোসেন লিখেছেন আমাদেরকে অসাধারণ। ডিকে রিফাত হাসান ছিলেন, লিখেছেন বল্লমঝাড় থেকে, বল্লমঝাড় মধ্যপাড়া থেকে। লিখেছেন আমাদেরকে, ভাইয়া আমার সঙ্গে একটা ভৌতিক ঘটনা আছে, আমি বলতে চাই, কিন্তু আপনার নাম ঠিকানা কিছু বুঝতে পারছেন। আপনি অ্যারাবিকে লিখেছেন, এখানে আপনার নামটি বুঝতে পারছেন, একটু আপনার নামটি জানাবেন। লিখেছেন আমাদেরকে মশিউর ভাইয়া, চট্টগ্রাম থেকে শুনছি কিন্তু বাড়ি গাইবান্ধায়। অমিত লিখেছেন আমাদেরকে, হ্যালো ভাইয়া কেমন আছেন, আমি অমিত হাসান, শুনছি 3 দহ বাজার থেকে, অনেক ভালো লাগছে। আহসান হাবিব লিখেছেন আমাদেরকে, গল্পটা ভালো হয়েছে। সেতু ইসলাম লিখেছেন, রাতুল ভাইয়া আমি দারিয়াপুর থেকে শুনছি। শুনছিলেন আমাদেরকে জামালপুর থেকে আলী হোসেন, ভালো হচ্ছে লিখেছেন আমাদেরকে কদর খন্দকার। আহসান হাবিব লিখেছেন, আমার বাসায় এসকেছেন। আমাদেরকে আরও লিখেছেন শামীম আহমেদ, ঘটনাটা ভয়ঙ্কর ছিল। সাব্বির ছিলেন আমাদের সাথে সাদুল্লাপুর রোড থেকে।
আরও লিখেছেন জয়া চৌধুরী, হ্যালো ভাইয়া, আমি গাইবান্ধা ডেভিড কোম্পানি পাড়া থেকে শুনছি। আমাদেরকে এসকেসিন থেকে দেখছিলেন আহসান হাবিব, লিখেছেন আমাদেরকে উষাদ হৃদয়, আমি ঢাকা আশুলিয়া থেকে শুনছি, অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। আরিফ হোসেন লিখেছেন হাই রাতুল ভাইয়া। সঞ্জিত দাস লিখেছেন শেষ পর্যন্ত সাথে আছি। নয়ন সরকার ভাই লিখেছেন আশা করি ভালো আছেন, আমি ভালো আছি। রেডিও সারাবেলার ভৌতিক ঘটনা অবলম্বনের অনুষ্ঠান ভূতবেলা শুনছি চুন্দিয়া থেকে। থ্যাংক ইউ নয়ন সরকার ভাই। জীবন লিখেছেন আমাদেরকে ঢাকা থেকে। বৃষ্টি লিখেছেন লাশ কাটা নিয়ে স্টোরি শুনতে চাই। আমাদেরকে সোহাইব ইসলাম সালাম জানিয়েছেন। আরও লিখেছিলেন সোহেল ভাইয়া, আমরা 4 জন মিলে শুনছি, অনেক ভয় লাগছে। রাফিয়া তাসনিম লিখেছেন হ্যালো রাতুল ভাইয়া, হ্যালো। তো যাই হোক, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে আর কথা বাড়াবো না, আমাদের স্টুডিওতে অতিথি আছেন, আমরা অতিথির ঘটনা চলে যাব। আমাদের সাথে এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি যিনি আছেন, আমরা তার কাছে চলে যাব এবং তার নাম ঠিকানা শুনবো এবং তার ঘটনা শুনবো।